চলে গেছে, ইউটিউবে যাবে না। সালামু আলাইকুম। সবাই দ্রুত ক্লাসে চলে আসো। আমরা আজকে মনোবিজ্ঞান প্রথম পত্র নিয়ে আলোচনা করব। মনোবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ চ্যাপ্টার, প্রেষণা ও আবেগ। ওকে, ঠিক আছে। আসো সবাই ক্লাসে চলে আসো, আমরা শুরু করে দেবো আমাদের পড়াশোনা কিছুক্ষণের ভেতরে। বন্ধুরা যারা আছে তাদেরকে একটু মেনশন করে ফেলো, যেহেতু ফ্রি ক্লাস। সবাই একসাথে করো, একসাথে শেখো, বোঝো। আসো, চলে আসো। চলে আসো, চলে আসো, চলে আসো। আজকে আমরা সাইকোলজির ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব। ফ্রেন্ডসরা যারা আছে সবাইকে মেনশন করে ফেলো একদম দ্রুততার সাথে। আজকে তোমাদের সাথে কথা বলবো প্রেষণা আর আবেগ নিয়ে। চতুর্থ অধ্যায় তোমাদের মনোবিজ্ঞান প্রথম পত্র, এবং অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ওকে, আসো তাহলে আমরা শুরু করে দেই। আসো তাহলে আমরা আজকে শুরু করে ফেলি, এবং আর সময় না বাড়াই, দ্রুততার সাথে আমরা শুরু করে ফেলি। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা কথা বলবো প্রেষণা এবং আবেগ নিয়ে। যেহেতু আমরা অনেক আবেগী জাতি, তাহলে একটু বোঝার চেষ্টা করি আবেগ আর প্রেষণার যে বিষয়টা সেটা। ঠিক আছে, ওকে, নো প্রবলেম। আসো তাহলে এখন শুরু করে ফেলি। প্রেষণা কি? প্রেষণা কি? আচ্ছা, তাহলে আকাঙ্ক্ষা, প্রয়োজন এবং আগ্রহ যা একটি প্রাণীকে কর্মে উদ্বুদ্ধ করে এবং সক্রিয় করে তোলে, এটাই হচ্ছে মূলত প্রেষণা। মানে কোনো একটা কাজ করার জন্য যেটা আমাকে ইন্সপায়ার করে বা মোটিভেট করে বা মোটিভ দেয়, সেটাই হচ্ছে বেসিক্যালি আমার প্রেষণা। ঠিক আছে, এবং এটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করে, তাকে আমরা প্রেষণা বলি। ঠিক আছে, আচ্ছা প্রথমে দেখো প্রেষণা, এটাই হচ্ছে সে মোটিভেশন। ইংরেজিতে বলি না ভাই মোটিভেশন, মোটিভেশন। হ্যাঁ, এটা মনোবিজ্ঞান ক্লাস হইতেছে ভাই, মনোবিজ্ঞান প্রথম পত্র। আচ্ছা, তবে তাহলে এটাই হচ্ছে সে প্রেষণা। ওই যে আমরা বলি না ভাই একটু মোটিভেশন দেন, কাজে এনার্জি পাইতেছি না, মোটিভেশন দরকার হয় জীবনে। তো এটাই হচ্ছে সে প্রেষণা। বাংলায় বলি আমরা প্রেষণা, আর ইংরেজিতে বলি মোটিভেশন। এটা ওই তোমার ল্যাটিন একটা ওয়ার্ড থেকে এসছে, যার অর্থ হচ্ছে কি, যার অর্থ হচ্ছে চালনা করা, মানে কোনো দিকে পরিচালিত করা। এটাকে প্রেষণা। প্রেষণার অর্থ কি? কোনো দিকে পরিচালিত করা বা গতিশীল করা। ঠিক আছে, মোটিভেশনের অর্থটাই কি? কোনো দিকে আমাকে চালিত করবে বা গতিশীল করবে, বা আমাদের হচ্ছে যে কর্মে কর্মে হচ্ছে আমাদেরকে ধাবিত করবে, এবং আমরা একটা ডাইনামিক স্টেটের ভেতর দিয়ে যাব, মানে যে গতি একটা অবস্থা তৈরি হবে। আর এটাকে এবং লক্ষ্য অর্জনের জন্য যে উদ্দেশ্যমূলক আচরণ করব, এটাই মূলত আমাদের প্রেষণা নামে পরিচিত। এটাই মূলত আমাদের জন্য প্রেষণা নামে পরিচিত। এটাই হচ্ছে আমাদের জন্য প্রেষণা নামে পরিচিত। আচ্ছা, তাহলে প্রেষণার সংজ্ঞা আবার হচ্ছে তোমার অনেক মনোবিজ্ঞানীর সংজ্ঞা দিছে প্রেষণার। যেমন ধরো আমাদের এই যে যিনি ক্রাইডার আছে, ক্রাইডার এবং তার সাথীরা বলেছে কি, আকাঙ্ক্ষা, প্রয়োজন এবং আগ্রহ যা একটি প্রাণীকে কর্মে উদ্বুদ্ধ করে বা সক্রিয় রাখে, সক্রিয় করে তোলে, এবং এটি লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত হয়, সেটাকে আমরা প্রেষণা হিসেবে, প্রেষণা হিসেবে আইডেন্টিফাই করে থাকি। তাহলে এমন কিছু যা হচ্ছে তোমার যেটা আকাঙ্ক্ষা, প্রয়োজন বা আগ্রহ, মানে আমাদের যে নিড, তাই না, আমাদের হচ্ছে আকাঙ্ক্ষা, ডিজায়ার বা নিড, এবং আমাদের ইন্টারেস্ট, যেটা হচ্ছে কি করে আমাদেরকে
কর্মে উদ্বুদ্ধ রাখে বা কাজের ভেতরে উদ্বুদ্ধ রাখে, তাই না? এবং একটা লক্ষ্য অর্জনের দিকে ধাবিত করে, সেটাই হচ্ছে আমাদের প্রেরণা। সেটাই কি আমাদের প্রেরণা? যা কিছু হতে পারে, ধরো তোমার ক্ষুধা লাগছে, তোমার এখন খাইতে হবে, ওই যে ক্ষুধা লাগছে, প্রথমে কি হইলো, তোমার অভাববোধ আসলো, এরপরে তুমি এটার প্রতি তাড়না অনুভব করলা যে না এখন আমাকে একটু খাইতে হবে, এখন আমাকে একটু খাইতে হবে, এবং সেই অনুযায়ী তুমি বিহেভ করলা বা আচরণ করলা তোমার খাওয়ার জন্য যা যা প্রয়োজন। তুমি হয়তো হোটেলে গেলা বা বাসায় যদি থাকো, আম্মারে বললাম আম্মা আমারে খাইতে দাও, আমার ক্ষুধা লাগছে, এবং ফাইনালি তুমি তোমার লক্ষ্য অর্জন করো, তোমার লক্ষ্য অর্জন করো। এটাই হচ্ছে মূলত প্রেরণা। হ্যাঁ, প্রেরণা আবার দুই রকমের হয়, একটা হচ্ছে জৈবিক প্রেরণা আর আরেকটা হচ্ছে সামাজিক প্রেরণা। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবং এখানে আরও কিছু মনোবিজ্ঞানী এখানে মতামত দিচ্ছে প্রেরণা কি, যেমন হচ্ছে ক্রাইডার এবং তার সাথীরা কি বলছে, আকাঙ্ক্ষা, প্রয়োজন এবং আগ্রহ যা একটি প্রাণীকে কর্মে উদ্বুদ্ধ রাখে, সক্রিয় করে তোলে এবং একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তু অর্জনের দিকে মানে হচ্ছে ধাবিত করে, সেটা হচ্ছে প্রেরণা। এটা বলছে ক্রাইডার এবং তার সহযোগীরা। এরপরে হচ্ছে তোমার জন সি রিচার্ডস কি বলছে, সাধারণত প্রেরণা বলতে সেসব কারণসমূহকে বোঝায় যার ফলে কি করে আচরণের উদ্ভব ঘটে, মানে এমন কিছু কারণ যে জন্য আমরা ওই আচরণটা করে থাকি। আচরণের হচ্ছে তোমার মনে করো হ্যাঁ আচরণের অনুভব ঘটে, অথবা সুনির্দিষ্টভাবে সে সকল শক্তি বা প্রক্রিয়াকে বোঝায় যা আচরণের সূত্রপাত ঘটায়, একে চালিত করে এবং এর শক্তিতে অবদান রাখে। মানে মূলত ঘুরিয়ে ফিরে একই কথা বলছে, প্রেরণা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের আকাঙ্ক্ষা, আগ্রহ অথবা প্রয়োজন থেকে জন্ম নেয় এবং এটা আমাদেরকে ওই নির্দিষ্ট একটা লক্ষ্য অর্জনের জন্য কাজ করায়। এটাই হচ্ছে আমাদের জন্য প্রেরণা, এটাই হচ্ছে আমাদের প্রেরণা। আচ্ছা, ঠিক আছে, এরপরে আসো। হ্যাঁ, প্রেষণা চক্র প্রথমে আসা হচ্ছে আমাদের অভাববোধ, মানে আমরা কোনো কিছুর একটা নিড ফিল করি, একটা আর্জ ফিল করি যে হ্যাঁ আমার কাছে কিছুর একটা অভাব আছে, বা কোনো কিছু আমার এখনও পাওয়া হয় নাই বা আমি অর্জন করতে পারি না, এটা কি হচ্ছে আমার অভাববোধ, এটা হলো আমার অভাববোধ। এরপরে কি আসে, এরপরে আসে হচ্ছে তাড়না। অভাববোধের পরে তাড়না, মানে এই যে অভাববোধটা জাগ্রত হইলো তখন কি হলো, আমার ভেতরে তাড়নার সৃষ্টি হয় যে না আমার এই কাজটা করতে হবে, তখন আমাদের ভেতরে ওই যে একটা আগ্রহ বা ওইটা অর্জন করার জন্য যে হচ্ছে ড্রাইভটা প্রয়োজন হয়, সেটা আমাদের ভেতরে আসে, সেটা আমাদের ভেতরে আসে, সেটা আমাদের ভেতরে আসে। এবং তারপরে আমরা কি করি, করণ আচরণ, মানে ওই যে ওই কাজটা আমি অর্জন করব এই জন্য যে আচরণটা প্রয়োজন আমরা সেই আচরণটা করব। তারপরে কি, লক্ষ্য অর্জন, এবং এভাবে লক্ষ্য অর্জন করি, আর এই সাইকেলটা চলতেই থাকে, এই সাইকেলটা চলতেই থাকে। এটা হচ্ছে প্রেষণা চক্র। ধরে নেই অভাববোধ, তোমার পিপাসা লাগছে অথবা ক্ষুধা লাগছে, তোমার পিপাসা লাগছে অথবা ক্ষুধা লাগছে, এখন এটা হচ্ছে তোমার অভাববোধ। এরপরে কি, তোমার ভেতরে তাড়না আসে যে না আমার এই কাজটা করতে হবে, আমাকে খাইতে হবে অথবা পিপাসা মিটাইতে হবে, তাছাড়া 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 আমি কি বলে এটাকে, যে আমাকে খাইতে হবে তো, বা পিপাসা নিবারণ করতে হবে তো, আদারওয়াইজ তো আমি মারা যাবো, তাই না? এছাড়া তো আমি মারা যেতে পারি, তো এরকম একটা আশঙ্কা তো আছে। তো প্রথমে কি হলো, আমার অভাববোধ জন্ম নিল, এবং এরপরে কি আমার তাড়না আসলো যে না আমাকে এখন খাওয়ার জন্য কাজ করতে হবে। যে তাড়না, তুমি চিন্তা করলা, তোমার ব্রেইন অ্যাক্টিভ হয়ে গেল এই কাজটা করার জন্য। এরপরে কি, করণ আচরণ, এবার তোমার এটার জন্য যা যা করার প্রয়োজন তুমি তাই তাই করবা। ধরো তুমি বাইরে আছো, তুমি তখন কি করবে, একটা দোকান খুঁজবা অথবা রেস্টুরেন্ট খুঁজবা অথবা হোটেল খুঁজবা, যেখানে গেলে তুমি খাবার খেতে পারবা, যেখানে গেলে তুমি খাবার খেতে পারবা। এটা কি, তোমার করণ আচরণ, খাবার খেতে পারবে, এটা হচ্ছে তোমার করণ আচরণ। এরপরে তুমি ফাইনালে যখন খেয়ে ফেললা তখন তোমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে, তাহলে তোমার লক্ষ্য যেটা ছিল, তোমার গোল যেটা ছিল সেটা তুমি অ্যাচিভ করে ফেললা, তোমার গোল যেটা ছিল সেটা তুমি অ্যাচিভ করে ফেললা। তো এটা হচ্ছে প্রেষণা। এখন তুমি খেয়েছো, খাওয়ার পরে যখন তুমি খাইছো তার মানে কি, তোমার পেট তো ভরে গেছে, তাই না? তোমার পেট তো ভরে গেছে, তোমার পেট যেহেতু ভরে গেছে তাহলে তোমার সাইকেল কিন্তু এখানে পূর্ণ। কিন্তু বিষয় হচ্ছে, শুধু দুপুরে ক্ষুধা লাগছে খাইছো, এটা কি তুমি চলবে না, রাতে তোমার আবার ক্ষুধা লাগবে, তাইলে এই যে আসল লক্ষ্য অর্জন হয়ে গেলো। এরপরে কি হবে, আবার অভাববোধ, আবার তোমার ক্ষুধা লাগবে, আবার তুমি তাড়িত হবা, আবার তুমি সে করুণাচরণ করবা, আবার তোমার লক্ষ্য অর্জন হবে। এটাই হচ্ছে প্রেষণা চক্র কেন বলতেছে, এটা সাইকেলিক অর্ডারে ঘুরতেছে। অভাববোধ আসতেছে, তারপরে কি তাড়না, তারপরে করুণাচরণ, এরপরেই লক্ষ্য অর্জন, তাহলে এটা সাইকেলিক অর্ডারে ঘুরতেছে, এই জন্য আমরা এটারে বলি প্রেষণা চক্র। এখন প্রেষণা আবার দুই রকম হয়, একটা হচ্ছে জৈবিক প্রেষণা, যেটা ছাড়া আমরা কখনোই বাঁচবো না, মানে যে খাবার, পানি, ঘুম, এগুলো হচ্ছে আমার জৈবিক প্রেষণা, এগুলো ছাড়া আমি বাঁচতে পারবো না, আমার পক্ষে জীবন ধারণ করা সম্ভব না, এটা হচ্ছে আমার জৈবিক প্রেষণা। এবং আরেকটা আছে, সেটা হচ্ছে
সামাজিক প্রেষণা, যেটা ছাড়া আমি বেঁচে থাকতে পারবো, কিন্তু সামাজিক প্রেষণা নামে কিছু প্রেষণা আছে, এগুলো আমরা দেখব। তবে সামাজিক প্রেষণা লক্ষ্য অর্জনের পরে শেষ হয়ে যেতে পারে অথবা নতুন আরেকটা প্রেষণার জন্ম হতে পারে, কিন্তু জৈবিক প্রেষণাটা এভাবেই চলতে থাকবে, কারণ খাবার, ঘুম, পানি এগুলো ছাড়া আমরা জীবন ধারণ করতে পারবো না। বুঝতে পেরেছো তোমরা? নুসাইবা ইসলাম 8 অধ্যায় নেক্সট পড়াইন প্লিজ। 8 অধ্যায়, আচ্ছা 8 অধ্যায় তো তোমাদের হচ্ছে পরিসংখ্যানের মেবি না? ঠিক আছে, আসো। এরপরে দেখো প্রেষণা চক্র। প্রেষণা বারবার তোমার হচ্ছে ঘূর্ণপাতের প্রক্রিয়াকে বলা হয় প্রেষণা চক্র, কারণ এই তো প্রেষণা চলতে থাকে। এখন আমাদের হচ্ছে কিছু কিছু ইয়া আছে, যেমন ধরো ওই যে আমাদের প্রেষণা চক্রাকারে ঘরে, এখন এর ভেতরে কি এই যে ক্ষুধা, তারপরে তৃষ্ণা, যৌনতা, ইচ্ছা ইত্যাদি হচ্ছে আমাদের প্রেষণা, এবং এগুলো হচ্ছে আমার জৈবিক প্রেষণা, এগুলো হচ্ছে আমার জৈবিক প্রেষণা। অন্যদিকে সামাজিক ও মনস্তাত্ত্বিক প্রেষণার ক্ষেত্রে চক্রটি ভিন্ন ধরনের হয়, এমনকি ভিন্ন ধরনের হয়। প্রেষণা চক্রের এই চক্রবর্তকে চিত্রের মাধ্যমে সহজে দেখানো যেতে পারে, যেটা আমরা দেখে আসছি। তাহলে আমার জৈবিক প্রেষণার ভেতরে এই যে তোমার হচ্ছে কি আছে, ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, যৌনতা আছে, এগুলো কি আমার জৈবিক প্রেষণা, মানে স্বাভাবিকভাবে এটা আমাদের উদয় হয়, এবং এটা ছাড়া আমাদের মানে টিকে থাকা সম্ভব না, এইটা ছাড়া আমাদের টিকে থাকা সম্ভব না। লামি, এটা কি আমাদের 26 বছর ভূগোল ক্লাস? না আপু, এটা 26 বছর ভূগোল ক্লাস না, এটা 26-27-এর জন্য মনোবিজ্ঞান ক্লাস, 26-27-এর জন্য মনোবিজ্ঞান ক্লাস। ঠিক আছে, তাহলে এখন অভাববোধের স্তরে 4টা স্তর প্রকাশ পায়। অভাববোধ মানে যেটা বললাম, অভাববোধ মানে তুমি কোনো কিছুর একটা নিড করতেছো, ফিল করতেছো যে মানে আমার কিছু প্রয়োজন, ধরো তোমার ক্ষুধা লাগলে তোমার খাদ্য প্রয়োজন, এটা তুমি অভাব বোধ করতেছো। এরপরে তাড়না, এরপরে তোমার মাথায় আসে তোমাকে এটা তাড়িত করতেছে বা ধাবিত করতেছে, এই যে একটা তোমার মানসিক যে একটা অবস্থায় নিয়ে গেল, এটা হচ্ছে তোমার তাড়না। এরপরে হচ্ছে তোমার করণাচরণ, যখন তুমি ভাবলা এবার আমাকে খেতে হবে, এখন আমাকে খেতে হবে, এরপরে তুমি কি করতে পারো, হয়তো দোকানে, রেস্টুরেন্টে, হোটেলে, যেখানে যাই হোক তুমি খাবা, অথবা তুমি যদি বাসায় থাকো তুমি তোমার আম্মারে বলবা আম্মু খাইতে দাও, এখন যখন খাইতে দিয়ে দিল, এরপরে তোমার লক্ষ্য অর্জিত হয়ে গেল। এটাই হচ্ছে তোমার প্রেষণা চক্র, বা এই যে এটাই হচ্ছে আমাদের প্রেষণা চক্র, এটাই মূলত আমার প্রেষণা চক্র। এটা যা কিছু হইতে পারে, হয়তো তুমি ফিল করছো তোমার একটা ভালো বিশ্ববিদ্যালয় দরকার, ধরো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, তুমি অভাব বোধ করলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, এরপরে কি তোমার তাড়না আসলো, যে তোমার ব্রেইন তোমাকে বললো যে না ঢাকা ভার্সিটিতে পড়তে হবে, তুমি এরপরে প্রস্তুত হয়ে গেলে ঢাকা ভার্সিটির পড়ার জন্য, মানসিকভাবে তুমি প্রস্তুত হয়ে গেলে, আমাকে তাহলে সেখানে যাইতে হবে। এরপরে কি করণাচরণ, তুমি দিনে 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 6 ঘন্টা, যতই হোক তুমি পড়তেছো, ডেইলি পড়তেছো, হার্ড ওয়ার্ক করে যাচ্ছ, করতে 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 হয়তো একটা টাইমে তোমার অ্যাডমিশন টেস্ট হইলো এবং তুমি এখানে চান্স পেলা, তাহলে তোমার প্রেষণা চক্র পরিপূর্ণতা লাভ পাইলো। বুঝছো, মানে লাভ করলো আর কি, তোমার প্রেষণা চক্র তখন পূর্ণ হয়ে গেল। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপরে আসো, এই যে অভাববোধ ফার্স্টে মানে শরীরের ভেতরে একটা অস্থির অবস্থার সৃষ্টি হয়, যা হচ্ছে তোমার প্রাণীকে উদ্দেশ্য প্রণোদিত কাজে লিপ্ত করে। মানে অভাববোধ প্রথমে কি আমাদের ভেতরে একটা অস্থির অবস্থার একটা সৃষ্টি হবে, তাই না? অনেকক্ষণ যদি না খেয়ে থাকো কেমন অস্বাভাবিক লাগে না? ভালো কথা বললেও তোমার হচ্ছে খারাপ লাগে। মনে আছে সুকান্ত ভট্টাচার্য বলছিল, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তাহলে তোমার পেটে যদি খাবার না থাকে তোমার কোনো কিছুই ভালো লাগে না, তাহলে কি তুমি একটা অস্থির পরিস্থিতির ভেতর দিয়ে গেলো, একটা অস্থির পরিস্থিতি পাইতেছো। এরপরে কি তাড়না, শরীরের প্রয়োজনীয় পদার্থের অভাব বা ঘাটতি সৃষ্টি হলে তা কতগুলো সংকেতের জন্ম দেয়, মানে কিছু কিছু তোমার হচ্ছে সিগন্যাল পাঠায় তোমার ব্রেনকে, হ্যাঁ কিছু কিছু সিগন্যাল দেয় যে না আমার 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 এই জিনিসটার অভাব হয়েছে, এই জিনিসটার আমার অভাব, এটা আমার প্রয়োজন, আমার এই জিনিসটা অর্জন করা প্রয়োজন। এই ড্রাইভটা দেয় কোথায়, হচ্ছে আমাদের মানে হচ্ছে আমাদের এই ড্রাইভগুলো জন্ম নেয়, মানে এই সিগন্যালগুলো জন্ম নেয়। এরপরে এসব জৈবিক সংকেতকে বলা হয় তাড়না সংকেত, আর এই সংকেতকে একত্রিত রূপই হচ্ছে ড্রাইভ, তাড়না সংকেতের। এটি প্রেষণা চক্রের দ্বিতীয় পর্যায়। তাহলে প্রথমে তোমার অভাববোধ হইলো, একটা অস্থির অবস্থার সৃষ্টি হলো, এবং তারপরে কি প্রয়োজনীয় পদার্থের ঘাটতির জন্য কতগুলো সংকেত যায় তোমার শরীরের ভেতরে, এটা হচ্ছে তোমার তাড়না, সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপে কি হয়, আমার হচ্ছে করণাচরণ। থার্ড স্টেপে কি হয়, করণাচরণ, মানে এই অস্থির অবস্থা প্রশমিত করার জন্য, এই অস্থির অবস্থা প্রশমিত করার জন্য আমি যেটা করব সেটাই হচ্ছে আমার করণাচরণ, সেটাই হবে আমার করণাচরণ। এটা হচ্ছে আমার থার্ড স্টেপ। মানে যদি আমার ক্ষুধা লাগে তাহলে আমি খাওয়ার জন্য বের হয়ে গেলাম, অথবা খাবার চাইলাম, অথবা টাকা দিয়ে খাবার কিনলাম, খাবার কিনে যে খাইতেছি, এটা হচ্ছে আমার করণাচরণ। এবং তারপরে কি লক্ষ্য অর্জন, করণাচরণের মাধ্যমে প্রাণী তার উদ্দেশ্য অর্জন করে এবং ফলে তৃপ্তি ঘটে। দেখছো, একটা কথা বলছে, তৃপ্তি, সন্তুষ্টি আসে। তাহলে তোমার অভাববোধ হইলো, এরপরে তোমার তাড়না, তারপরে কি করলা, তুমি সেটা অর্জন করার জন্য কাজ করলা, এবং যখন কাজটা করে ফেললা তখন তোমার ভেতরে তৃপ্তি আসে, লক্ষ্য অর্জিত তোমার হয়ে গেল, তখনই তোমার গোল অ্যাচিভড হয়ে যায় বা লক্ষ্য
অর্জিত হয়ে যায়। এটাই হচ্ছে আমার প্রেষণা চক্র, এটাই হচ্ছে আমার প্রেষণা চক্র, এটাই হচ্ছে আমার প্রেষণা চক্র। ওকে, ঠিক আছে, আশা করছি সবাই বুঝেছো। আসো এবার প্রেষণার শ্রেণী বিভাগ। আমরা মূলত প্রেষণাকে দুই ভাগে ভাগ করে থাকি। প্রেষণাকে আমরা মূলত দুই ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে আমাদের জৈবিক প্রেষণা এবং অপরটি হচ্ছে আমাদের সামাজিক প্রেষণা। একটা হচ্ছে আমার জৈবিক প্রেষণা এবং অপরটি হচ্ছে আমাদের সামাজিক প্রেষণা। জৈবিক প্রেষণা এবং সামাজিক প্রেষণা এই দুটা হচ্ছে আমার প্রেষণার ভাগ, এই দুইটা হচ্ছে আমার প্রেষণার শ্রেণী বিভাগ। তো ফার্স্টে আসে হচ্ছে জৈবিক প্রেষণা বা যেটাকে আমরা বলি বায়োলজিক্যাল মোটিভেশন। তার মানে প্রাণীর জৈবিক অস্তিত্ব থেকে সৃষ্ট প্রেষণাকে জৈবিক প্রেষণা বলে। তার মানে আমাদের জৈবিক যে হচ্ছে আমার অস্তিত্ব বা আমার যে এক্সিস্টেন্স, আমি যে এখানে এক্সিস্ট করতেছি, আমি যে আছি, এটা থেকে যে সৃষ্ট যে প্রেষণাটা সেটা হচ্ছে আমার জৈবিক প্রেষণা। মানে এই প্রেষণাটা যদি না থাকতো তাহলে আজকে তুমি আমি এখানে থাকতাম না। জৈবিক প্রেষণা না থাকলে কোনো মানুষই থাকতো না। কিভাবে? জৈবিক প্রেষণা, এসব প্রেষণার পরিতৃপ্তি প্রাণীর বেঁচে থাকার জন্য অপরিহার্য। এগুলো আমাদের জন্য অপরিহার্য, এই জন্য এগুলোকে আমরা মুখ্য প্রেষণা বা প্রাইমারি মোটিভেশন বলে থাকি। এটাকে আমরা বলি কি? মুখ্য প্রেষণা। আবার এই প্রেষণা প্রাণীর জন্মগত, সেই জন্য আমরা এটাকে বলি সহজাত প্রেষণা। ঠিক আছে, এর ভেতরে কি কি আছে দেখো। এর ভেতরে যেটা আছে সেটা হচ্ছে আমার কি আছে? ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, মাতৃত্ববোধ আছে, যৌনতা আছে, নিদ্রা আছে ইত্যাদি। এগুলা কি আমার জৈবিক প্রেষণা, এগুলো হচ্ছে আমার জৈবিক প্রেষণা। দেখো, ক্ষুধা, খাবার না খাইলে তুমি বাঁচতে পারতা? তোমার বাঁচা সম্ভব ছিল? অসম্ভব। তৃষ্ণা, পানি যদি পান না করো তাহলে তো তুমি আরোই বাঁচতে পারবে না। এরপরে কি আছে? যৌনতা, মানে স্বাভাবিকভাবে আমাদের যে হচ্ছে যৌন ক্রিয়াকলাপের যে হচ্ছে ড্রাইভটা আসে সেটা। তারপরে কি? নিদ্রা ইত্যাদি হচ্ছে আমার জৈবিক প্রেষণা। এখন যদি বলো যে এটা ছাড়া কিভাবে বাঁচবো, এখন দেখো যৌনতা বা মাতৃত্ববোধ এটা যদি কোনো প্রাণীর ভেতরে না থাকে, কেউ যদি মা হইতে আগ্রহী না হয়, কেউ যদি আমাদের বংশ বিস্তার করে এরকম কার্যক্রমে যদি কি বলবো এটাকে, যদি লিপ্ত যদি না হয়, তাহলে কি আমাদের জেনারেশন বা পৃথিবী বেঁচে থাকতো? তাহলে কি আমাদের পৃথিবী বেঁচে থাকতো? কেউ এখানে কি কোনো মানুষ এক্সিস্ট করতো? কেউ এক্সিস্ট করতো না। সুতরাং ক্ষুধা, তৃষ্ণা, মাতৃত্ববোধ, যৌনতা এবং নিদ্রা এগুলো হচ্ছে আমার জৈবিক প্রেষণা। মানে আমার টিকে থাকার জন্য এই প্রেষণাগুলো ম্যান্ডেটরি, থাকা বাধ্যতামূলক, আদারওয়াইজ প্রাণী থাকবে না, কেউই বেঁচে থাকবে না। বুঝতে পারছো? কেউই বেঁচে থাকবে না, এই জন্য এগুলোকে আমরা জৈবিক প্রেষণা বা বায়োলজিক্যাল মোটিভেশন বলে থাকি। এই জন্য আমরা জৈবিক প্রেষণা বা বায়োলজিক্যাল মোটিভেশন বলে থাকি। ঠিক আছে, তাহলে ক্ষুধা, তৃষ্ণা, মাতৃত্ববোধ, যৌনতা, নিদ্রা ইত্যাদি হচ্ছে আমার জৈবিক প্রেষণা। এগুলো কি আমার জৈবিক প্রেষণা, মানে টিকে থাকার জন্য এগুলো আমার অবশ্যই অবশ্যই ম্যান্ডেটরি। এই জন্য দেখবা মানুষ যখন রোজা থাকে তখন এই দেখো ক্ষুধা, তৃষ্ণা, যৌনতা এই ধরনের ক্রিয়াকলাপ থেকে কিন্তু দূরে থাকতে বলা হয়, নিজেকে সংযত করার জন্য। এগুলো হচ্ছে আমার জৈবিক প্রেষণা, এগুলো কি আমার জৈবিক প্রেষণা। আসো এরপরে সামাজিক প্রেষণা। এখন সামাজিক প্রেষণা কি? ওই যে সমাজে আমাকে অনেক উঁচু করতে হবে, বাবা মার নাম স্বর্ণাক্ষরে লিখতে হবে, বিসিএসে চান্স পেতে হবে, নাকি বিসিএসে চান্স পাতে হবে, তারপরে বিসিএসে চান্স পাইতে হবে, তাহলে কি হবে? অনেক ভালো কিছু হবে আমার সাথে। তো এগুলো কি? এগুলো হচ্ছে আমার সামাজিক প্রেষণা। ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তে হবে, ভালো জব করতে হবে, ফার্স্ট হইতে হবে, এগুলো কি আমার সামাজিক প্রেষণা। মানে এই প্রেষণা ছাড়া তুমি বেঁচে থাকতে পারবা, এই প্রেষণা ছাড়া তুমি বসে এই প্রেষণা ছাড়া কিন্তু তুমি বেঁচে থাকতে পারবা। সামাজিক প্রেষণা ছাড়া তুমি বেঁচে থাকতে পারবা, সমস্যা নাই। তুমি যদি পরীক্ষায় ফার্স্ট না হও, তুমি কি বেঁচে থাকতে পারবা না? অবশ্যই বেঁচে থাকতে পারবা। তোমার যদি খ্যাতি না আসে, তাহলে কি তুমি বেঁচে থাকতে পারবা না? অবশ্যই বেঁচে থাকতে পারবা। কৃতি প্রেষণা, মানে তুমি একটা কাজ সম্পাদন করছো, এটার বিনিময়ে তুমি কিছু মানে হচ্ছে তুমি উপহার পাইছো, মানে কৃতিত্ব, মানে বলে না কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, মানে ওই যে মানে অনেক কৃতিত্ব সাধন করছে ওই জন্য তারা ওই যে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিতেছে। কৃতি যদি মানে কৃতি প্রেষণা যদি না থাকে, তুমি কিন্তু বেঁচে থাকতে পারবা। দেখো, এটা কিন্তু তোমার জীবন ধারণের ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেমের সৃষ্টি করতেছে না। স্বীকৃতির চাহিদা মানে রেকগনিশন, আমি পারি এইটা। ওই যে দেখো না, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে মানুষ নাম লেখায় কেন? স্বীকৃতির জন্য। বিশ্বের দ্রুততম মানব, তারপরে কি বিশ্বের দ্রুততম মানব হয়, এরপর ধরো বিশ্বসেরা দাবাড়ু, হ্যাঁ বিশ্বসেরা অলরাউন্ডার, এটা কি? এটা হচ্ছে স্বীকৃতির চাহিদা। ওই যে স্বীকৃতি পাইতেছি, কৃতি, খ্যাতি, স্বীকৃতি, সবার মুখে মুখে আমার নাম থাকবে, আমার রিকগনিশন থাকবে, এটা হচ্ছে কি আমার স্বীকৃতির চাহিদা। তারপরে কি? ক্ষমতার লিপ্সা ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। জি ভাই, ইয়েস ভাই, ঠিক আছে। ক্ষমতার লিপ্সা, ক্ষমতা কিন্তু অদ্ভুত রকমের একটা অন্য রকমের জিনিস, বুঝছো?
ক্ষমতার লিপ্সা এটা হচ্ছে কি আমার সামাজিক প্রেষণা, মানে সমাজে আমার একটা প্রতিপত্তি থাকবে, যেখানে যাব সবাই দেখে আমাকে সালাম দিবে, আমাকে সম্মান করবে, আমি সবার মাঝে অন্যরকম একজন মানুষ হব, অন্যরকম একজন ব্যক্তিত্ব হব, এটাই হচ্ছে আমার ক্ষমতার লিপ্সা। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার ক্ষমতার লিপ্সা। হ্যাঁ, ক্ষমতার লিপ্সা। তারপরে কি পদমর্যাদার চাহিদা, ওই যে পদমর্যাদার চাহিদা, বস তোমার হচ্ছে আস্তে আস্তে যে পদমর্যাদা বা পদোন্নতি বা র্যাঙ্কের যে একটা বিষয় থাকে, এটা হচ্ছে কি আমার পদমর্যাদার চাহিদা। এগুলো কি সামাজিক প্রেষণার উৎকৃষ্ট উপাদান, এগুলো হচ্ছে আমার সামাজিক প্রেষণার উৎকৃষ্ট উপাদান। এখন দেখি জৈবিক এবং সামাজিক প্রেষণার পার্থক্য। জৈবিক এবং সামাজিক প্রেষণার পার্থক্য। আচ্ছা, ফার্স্টে আসো জৈবিক প্রেষণায়। জৈবিক প্রেষণায় আসো। এই প্রেষণাগুলো কি মূলত জৈবিক কারণে উৎপত্তি হয়। এই প্রেষণা কি হয় আমার জৈবিক কারণে উৎপত্তি হয়, এবং এটা কি করে জৈব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই প্রেষণার উন্মেষ ঘটে। তার মানে জৈব রাসায়নিক বায়োকেমিস্ট্রি বা জৈব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই প্রেষণাগুলোর উদ্ভব ঘটে। আচ্ছা, ফলে বলা যায় এই প্রেষণার জৈবিক ভিত্তি আছে, মানে জীবের জীবন ধারণের জন্য এই প্রেষণা অপরিহার্য, এই প্রেষণার গুরুত্ব অপরিসীম। উদ্দীপকের গুরুত্বের মতোই জৈবিক প্রেষণার গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম, বুঝছো? উদ্দীপকের যেমন গুরুত্ব অপরিসীম, তেমন জৈবিক প্রেষণার গুরুত্ব অপরিসীম। জৈবিক প্রেষণা যদি না থাকতো তাহলে আমরা কেউই থাকতাম না। তারপরে কি জৈবিক প্রেষণা কি আমার জন্মগতভাবেই সৃষ্টি হয়। প্রজাতিগত আচ্ছা, প্রজাতিগত বৈশিষ্ট্য, প্রজাতিভেদে এর কিছুটা আলাদা আছে। তার মানে বিষয়টা কি, একই প্রজাতির প্রাণীর ভেতরে এই বৈশিষ্ট্যগুলো প্রায় একই রকম, মানে একই প্রজাতির প্রাণীর ভেতরে জৈবিক যে হচ্ছে তোমার প্রেষণার বিষয়টা সেটা একই রকম। মানে যতগুলো কুকুর আছে সবই এক রকমের, যতগুলো বেড়াল আছে সবই একই রকম, এরা একই রকম আচরণ করে, একই রকমভাবে তারা জীবন ধারণ করে। এই জন্য বলতেছে যে তোমার প্রজাতিগতভাবে এটা বৈশিষ্ট্য আছে, এবং প্রজাতিভেদে এরা কিছুটা আলাদা হলেও একই প্রজাতির প্রাণীতে এর সব বৈশিষ্ট্য প্রায় একই রকম হয়। মানে প্রজাতিভেদের কিছুটা আলাদা, বাট একই রকমের যে প্রাণী আছে, একই প্রজাতির যে প্রাণী আছে, তাদের প্রায় সব বৈশিষ্ট্যগুলাই একরকম, একই রকম, এটা বলতেছে। তারপরে কি, হ্যাঁ, জৈবিক প্রেষণা জীবন ধারণের জন্য অপরিহার্য, আর এই প্রেষণার কাজই হচ্ছে জীবন ধারণের জন্য অপরিহার্য বস্তুগুলো গ্রহণ করা, স্বাভাবিক। তাছাড়া এটি জাতি রক্ষার কাজও করে থাকে যৌন কার্যাবলীর মাধ্যমে। তাইলে দেখো, জৈবিক প্রেষণা জীবন ধারণের জন্য অপরিহার্য। খাদ্য, তারপরে হচ্ছে তোমার মানে তোমার ক্ষুধা, পিপাসা, নিদ্রা, এগুলো যদি নিবারণ যদি না করো তুমি কি বেঁচে থাকতে পারবা? এরপরে কি যৌন কার্যাবলীর মাধ্যমে জাতি রক্ষার কাজও করে থাকে, স্বাভাবিক একটা বিষয় না? এই জন্যই তো একটা সার্টেন এজের পরে, এই জন্য তো ধরো বিয়ের যে বিষয়টা, মানুষ যেন ধরো যৌন চাহিদা পূরণ করতে পারে বিবাহের মাধ্যমে, সামাজিক এবং ধর্মীয় স্বীকৃতি নিয়ে, এই জন্য এই বিষয়গুলো আসলে আছে। আর এটা যদি না থাকতো তাহলে জাতি রক্ষা তো হইতো না, কেউ তো বাঁচে থাকতো না। যদি কেউ ধরো বিয়ের সাথে যদি নাই করতো, তাহলে দুনিয়া থেকে এখন পর্যন্ত কোনো মানুষ এক্সিস্ট করতো? কেউই এক্সিস্ট করতো না, কারোর অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। এই জন্য জৈবিক প্রেষণা হচ্ছে আমাদের জীবন ধারণের জন্য অপরিহার্য। জৈবিক প্রেষণা আমাদের জীবন ধারণের জন্য অপরিহার্য, এই জন্য বলতেছে জাতি রক্ষার কাজও করে থাকে আমাদের এই জৈবিক প্রেষণা। জাতি রক্ষার কাজও করে থাকে আমাদের এই জৈবিক প্রেষণা। আসো, মাঝে মধ্যে তোমরা রেসপন্স করো, হ্যাঁ, কোনো কিছু বুঝতে না পারলে আস্ক করো, কোনো প্রবলেম নাই। আচ্ছা, তারপরে কি, এই প্রেষণাটি শরীরের ভারসাম্যের সংস্থাপক হিসেবে কাজ করে। ভারসাম্যের সংস্থাপক মানে কি, এই প্রেষণাটি শরীরের যে আমাদের হচ্ছে ব্যালেন্সটা ঠিক রাখে, মানে আমাদের সাথে যে হচ্ছে মানে হচ্ছে তোমার ভারসাম্যের যে বিষয়টা, এই ভারসাম্য রক্ষার যে কাজটা সেটাও করে থাকে এই জৈবিক প্রেষণা, সেইটাও করে থাকে এই জৈবিক প্রেষণা। ওকে, নড়ে না কেন? ওকে, এরপরে কি, জৈবিক প্রেষণা সাধারণত চক্রাকারে আবর্তিত হয়, তাই একে প্রেষণা চক্র বলে। বেসিক্যালি প্রেষণা চক্র বলতে আমরা জৈবিক প্রেষণাকে বলি, কারণ চক্রাকারে এটা আবর্তিত হয়। হ্যাঁ, অভাববোধ হয়েছে, ক্ষুধা লাগছে, তাড়না আসছে, করুণাচরণ করছো, খাবারের জন্য যা যা দরকার করছো, লক্ষ্য অর্জন হয়েছে, খাইছো, ঠিক আছে, কিন্তু এরপরে আবার তো তোমার অভাববোধ হবে। এই জন্য জৈবিক প্রেষণা চক্রাকারে আবর্তিত, মানে এটা সাইকেলিক অর্ডারে আবর্তন করতে থাকে বা ঘুরতে থাকে। আচ্ছা, এরপরে জৈবিক প্রেষণার সংখ্যায় সীমিত, এবং একই প্রজাতিতে এই সংখ্যা একই রকম হয়। মানে জৈবিক প্রেষণার সংখ্যায় খুবই কম, যেমন কি যে খাদ্য, নিদ্রা, পিপাসা, হ্যাঁ, যৌনতা, এরকম কয়েকটাই আছে। জৈবিক প্রেষণা খুবই কম, এবং প্রজাতিভেদে
একই সংখ্যা একই রকম হয়, মানে প্রজাতি ভেদে সংখ্যাগুলো একই রকম হবে। যতগুলো কুকুর আছে সবার আচরণ একরকম, সবাই ওই একভাবে খাবার খায়, সবাই একভাবে দৌড়ায় বেড়ায়, সবাই একভাবে শুয়ে রেস্ট করে, তাই না? যতগুলো হাতি আছে সব হাতির আচরণ একরকম, ওই সবগুলো হাতি দেখবা সুর দিয়ে পানি খায়, সবগুলো হাতি দেখবো ওই যে কলা গাছ ভেঙে ভেঙে খায়, ঠিক আছে? মানে খাবারের বিষয়টা সবগুলো হাতি একই রকমভাবে মানে ঘুমায়। যত ঘোড়া আছে সব ঘোড়ার আচরণ একরকম, সব ঘোড়ায় দেখবা দাঁড়িয়ে ঘুমায়। যত মুরগি আছে সব মুরগি দেখবো ওইভাবে এক পায়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাইতেছে। তো এটা বলতেছে যে জৈবিক প্রেষণের সংখ্যাই সীমিত, খুবই কম সংখ্যক আছে, কিন্তু একই প্রজাতিতে এই সংখ্যা একই রকমের হয়। এই প্রেষণগুলো মৌলিক ধরনের এবং এগুলো সাধারণত স্বতন্ত্রভাবে কাজ করে, মানে এগুলো মৌলিক প্রেষণা এবং এগুলো কি স্বতন্ত্রভাবে কাজ করে, মানে এই প্রেষণা আর অন্য কোনো প্রেষণার উপরে নির্ভরশীল না, সে একাই 100। এই প্রেষণাগুলো একাই 100। ওকে, ঠিক আছে। এরপরে আসো সামাজিক প্রেষণা। দেখো এখন একটা বিষয় আছে, সামাজিক প্রেষণার জন্য কিন্তু কোনো জৈব রাসায়নিক বিক্রিয়ার প্রয়োজন পড়ে না, এটি কেবল সামাজিক প্রয়োজনে সৃষ্টি হয়। এক্ষেত্রে সামাজিক প্রেষণার জৈবিক ভিত্তি নেই বললে চলে, মানে আমাদের যে সামাজিক প্রেষণা আছে, সামাজিক প্রেষণা কিন্তু কোনো হচ্ছে তোমার এটা এমন কিছু না যে এটা না হলে তুমি জীবন ধারণ করতে পারবে না, ঠিক আছে? জীবন ধারণ করতে পারবে না। এই জন্য তোমার যে সবচেয়ে বেস্ট এক্সাম্পল কি, ওই যে ছেলেটা তোমার মনে করো যে বড় সরকারি চাকরি করছে, বিলিয়ন বিলিয়ন ডলার কামাইছে, সেও মরার পর মাটির নিচে যাবে, আমিও মাটির নিচে যাব, তাহলে এত কষ্ট করে কি লাভ নাকি? এত কষ্ট করে তাহলে কি লাভ? যে এত কিছু করবে, এত পরিশ্রম করবে, এত এত টাকা অর্জন করবে, তারপরে কি হবে? ওইও মাটির নিচে যাবে, আমিও মাটির নিচে যাব, তাহলে এত পরিশ্রম করে কি লাভ? বিষয়টা কি তা? একদমই তা না। এই জন্যই মূলত আমাদের এই যে সামাজিক প্রেষণা, ঠিক আছে? আচ্ছা, তাই সামাজিক প্রেষণার কিন্তু কোনো জৈবিক ভিত্তি নাই, মানে এই যে আমার সামাজিক প্রেষণা এটার কিন্তু কোনো জৈবিক ভিত্তি নাই, মানে এই বিষয়টা এরকম না যে এটা না থাকলে তুমিই থাকতা না, এটা না থাকলে যে তুমি থাকতা না, এরকম কোনো বিষয় কিন্তু এই সামাজিক প্রেষণার ভেতরে নাই, এরকম কোনো বিষয় কিন্তু আমার এই সামাজিক প্রেষণার ভেতরে নেই। এরপরে কি, সামাজিক প্রেষণা জন্মগত না, মানে ওইখানে যা দেখছো সেটার থেকে এটা অপোজিট, ওইখানে যেটা দেখে আসছো সেখানে থেকে এটা অপোজিট। এটা প্রজাতির বৈশিষ্ট্য এ কথাও বলা যাবে না, কেননা প্রজাতিতে এর ব্যাপক পার্থক্য পরিলক্ষিত হয়। এই প্রেষণার সর্বোচ্চ বিকশিত রূপ দেখা যায় কেবলমাত্র মানুষের মাঝে, কোনো পশুর মাঝে এই সামাজিক প্রেষণার যে বিষয়টা এটা কিন্তু কোনো পশুর মাঝে একদম তুমি দেখতে পাবা তা না, বাট মানুষের মাঝে এটা সর্বোৎকৃষ্ট উচ্চ রূপ তুমি দেখতে পারবে। কোনো পশুর ভেতরে এই চিন্তা নাই যে আমাকে বিসিএস দিতে হবে, বিসিএসে চান্স পেতে হবে, জুলেখাকে বিয়ে করতে হবে, এই চিন্তা কিন্তু কোনো প্রাণের ভেতরে নাই। এটা কার ভেতরে আছে? মানুষের ভেতরে আছে। আমাকে ফার্স্ট হইতে হবে, পুরস্কার আনতে হবে, এই প্রেষণা কিন্তু প্রাণের ভেতরে নাই, আছে মানুষের ভেতরে, ঠিক আছে? আমাকে ধরো আমার অনেক প্রভাব প্রতিপত্তি হবে, অনেক সয় সম্পত্তি হবে, এই চেতনা কিন্তু মানুষের মাঝে আছে, কোনো প্রাণীর ভেতরে নাই। সেজন্য বলছে সামাজিক প্রেষণা জন্মগত নয়, সামাজিক প্রেষণা আমাদের জন্মগত নয়, সামাজিক প্রেষণা কিন্তু জন্মগত নয়, এটা সামাজিক প্রয়োজনের জন্য সৃষ্টি হয়, ঠিক আছে? ওই যে অমকের ছেলে ওইখানে চান্স পাইছে, তুই কেন পাস নাই? অমকের ছেলে ক্যাডার হয়েছে, তুই কেন হোস নাই? ঠিক আছে? অমকের বাবার কোটি কোটি টাকা আছে, আব্বু তোমার কেন টাকা নাই? বুঝছো? তো এরকম এরকম নিডগুলো থেকে বেসিক্যালি সামাজিক প্রেষণার সৃষ্টি, এই ধরনের নিডগুলো থেকে সামাজিক প্রেষণার সৃষ্টি হয়। এরপরে কি, জীবন ধারণের জন্য সামাজিক প্রেষণা অপরিহার্যও নয়, বা জাতি রক্ষার জন্য সামাজিক প্রেষণা অপরিহার্য নয়। তুমি পরীক্ষায় ফার্স্ট হইলা, ভালো কথা, তোমাকে বিশ্বের সবাই চিনলো, তুমি বিশ্বের সেরা, এর মাধ্যমে কি তুমি তোমার জাতি রক্ষা করতে পারবা? সম্ভব তো না, তাই না? ওই জন্য এগুলো সব কিছু তোমার হচ্ছে জৈবিক প্রেষণার কাজ, সামাজিক প্রেষণা তোমার জাতি রক্ষার জন্য অপরিহার্য না। মানে যদি তুমি জৈবিক প্রেষণা বুঝে থাকো তাহলে সামাজিক প্রেষণা বোঝা খুবই সহজ। ওইটা যে বলছে, মানে জৈবিক প্রেষণাতে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, সামাজিক প্রেষণা পুরোটাই তার অপোজিট। ওকে, কি ব্যাপার, সময় ঝিমাই গেছে নাকি? আজকে ক্লাসের প্রেশার প্রচুর, বুঝছো? একটা ক্লাস শেষ হইতে না হইতে আরেকটা ক্লাস চলে আসতেছে, বুঝতে পারছি তোমাদের ওপরের প্রেশার, আমাদেরও ক্লাস খুব দ্রুত শেষ হয়ে যাবে, অসুবিধা নাই। কিরে ভাই, আচ্ছা। এরপরে কি, সামাজিক প্রেষণা শারীরিক ভারসাম্যেরও সংস্থাপক নয়, তবে এটি মানসিক ও সামাজিক সঙ্গতি বিধানের কাজ করে। এটা একটা চরম বিষয়, কিন্তু সামাজিক প্রেষণা শারীরিক ভারসাম্য যে রক্ষা করে তা না, কিন্তু মানসিক আর সামাজিক সংবিধি বিধানের কাজ করে থাকে। তার মানে আমার মেন্টাল স্টেটের সাথে আমার যে হচ্ছে সামাজিক যে হচ্ছে বিষয়গুলো আছে, এটার কিন্তু একটা সঙ্গতি স্থাপন করে কে আমার, এই হচ্ছে তোমার হচ্ছে সামাজিক প্রেষণা, ঠিক আছে? মানসিক, আমার হচ্ছে তোমার মানসিক যে চিন্তাধারা এবং সামাজিক যে সঙ্গতি, এই বিধানের কাজ করে থাকে কি আমার সামাজিক প্রেষণা, এই বিষয়ের কাজটাই করে থাকে আমার সামাজিক প্রেষণা, ঠিক আছে? দিয়ে আমাদেরকে মনে করো মোটামুটিভাবে উদ্বুদ্ধ করে যে না, তোমারও হইতে হবে, সে যখন এটা করতে পারছে তুমি কেন করতে পারবে না, তাই না?
তোমাকেও ভালো করতে হবে, তুমিও ভালো কিছু করে দেখাবা। এই ধরনের যে হচ্ছে তোমার সঙ্গতি সমাজের মানে সমাজের ইয়ার সাথে আর কি, সামাজিক বিষয়ের সাথে সঙ্গতির সাথে মানসিক বিষয়েরও মানসিক সাথে সামাজিক যে সঙ্গতি বিধান এটার কাজ করে থাকে আমাদের সামাজিক প্রেষণা। এরপরে আসো, সামাজিক প্রেষণের কোনো চক্র নেই, স্বাভাবিক। কারণ ধরো তোমার ফার্স্টে ইচ্ছা হলো কি, ধরো তোমার ইচ্ছা কী ছিল, ধরো ইচ্ছা ছিল তুমি তোমার হচ্ছে তোমার স্কুল লাইফে ফার্স্ট হবা, হ্যাঁ একবার হয়েছে, তোমার ওই প্রেশন আর নাই, এবার তোমার চিন্তা হচ্ছে এবার আমি অলিম্পিয়াডে প্রথম হবো বা সায়েন্স ফেয়ারে প্রথম হবো, এরকম চিন্তাধারা আসতে পারে। এরপরে আস্তে আস্তে কী আসতে পারে, আমি অনেক ভালো জব করব, ওটা পেয়ে গেছো। তারপরে আরও কিছু চিন্তা আসবে, আমি অনেক টাকা কামাবো, ওইটাও হয়ে গেছে। এই ধরনের সামাজিক প্রেষণা প্রতিদিন মানে প্রতিনিয়ত চেঞ্জ হইতে থাকে। এই জন্য সামাজিক প্রেষণার কোনো চক্র নাই, কারণ লক্ষ্য অর্জন হয়ে যাওয়ার পরেই আমাদের মাথায় নতুন কিছু চিন্তার উদ্রেক ঘটে, আগের মতো আর না, তখন অন্য কিছু নিয়ে আমরা ভাবি। এই জন্য সামাজিক প্রেষণার কোনো চক্র নেই। সামাজিক প্রেষণা সাইকেলিক অর্ডারে চেঞ্জ হয় না, যেমনটা আমাদের জৈবিক প্রেষণা পরিবর্তিত হয়েছিল। আচ্ছা, এরপরে কি এই প্রেষণাগুলোর সংখ্যায় অনেক, ব্যক্তিভেদে এগুলো এক এক রকমের হয়। এমনকি একই ব্যক্তির ক্ষেত্রে স্থানকাল পাত্র ভয় মানে স্থানকাল ও বয়স ভেদে ভিন্ন রকমের দেখা যায়, স্বাভাবিক। সামাজিক প্রেষণা এক এক সময় মানে এক একটা মানুষের ভেতরে একাধিক থাকতে পারে, আবার তোমার স্থানকাল পাত্র বয়স এগুলো ভেদে সামাজিক প্রেষণা চেঞ্জ হয়। কিভাবে চেঞ্জ হয়, খুব সাধারণ, জাস্ট চিন্তা করো, একটু চিন্তা করো বিষয়টা। ব্যক্তিভেদে এক এক রকম হয়, মানে যে মানুষটা ধরো অফিসে বসে আছে তার কিন্তু সামাজিক প্রেষণা আরেক রকম। তার চিন্তাধারা কি হতে পারে, হয়তো আমি খুব ভালো কাজ করবো, বসের থেকে আমি পুরস্কার পাবো, বা আমি খুব ভালো প্রেজেন্টেশন, ধরো একটা স্টুডেন্ট আছে কলেজ ভার্সিটিতে পড়তেছে, তার চিন্তা কি অনেক ভালো প্রেজেন্টেশন দিব, আমি বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড পাবো, তাই না? তাহলে দেখো মানুষ দুইজনেই, একজনের চিন্তা আমি অফিসে ভালো করবো, একজনের চিন্তা আমি আমার ইনস্টিটিউশনে ভালো করবো। আবার ধরো একজন কলেজ স্টুডেন্ট, সে চিন্তা করলো এবছর আমি এত সুন্দর ডিবেট করব যে আমি হচ্ছে সেরা বিতার্কিক হব, তাই না? তাহলে এর আবার দেখো চিন্তাধারা একরকম। এই জন্য বলতেছে যে সামাজিক প্রেষণা এক এক ব্যক্তির ক্ষেত্রে এমন মানে এক এক রকম হয়, আবার একই ব্যক্তির ক্ষেত্রেও স্থান কাল ও বয়স ভেদে ভিন্ন হতে পারে, স্বাভাবিক বিষয়। তুমি যখন ছোট ছিলা তখন তুমি চাইতা, আমি যেমন পার্সোনালি যখন ছোট ছিলাম আমি লেখার পরে বলতাম ম্যাম আমাকে ভেরি গুড দেন, ম্যাম আমাকে ভেরি গুড দেন, ওইটাই ছিল আমার প্রেষণা। মানে ওই ভেরি গুড পাওয়ার জন্য আমি পড়াশোনা করতাম, ম্যাম আমাকে ভেরি গুড কেন দিবে না, ঠিক আছে, ম্যাম আমাকে কেন ভেরি গুড দিবে না, কেন ভেরি গুড দিবে না। দেখো এটা আমার ছোটো বয়সে একটা চিন্তা হলো। এখন আমি যখন হাই স্কুল লাইফে আসলাম তখন আমার প্রেষণা স্বাভাবিকভাবে চেঞ্জ হইলো, তখন আর আমার ভেরি গুড পাওয়ার কোনো ইচ্ছা হইলো না। তখন কি ইচ্ছা হইলো, যত রকমের প্রোগ্রাম আসবে, কোকারিকুলার অ্যাক্টিভিটিস আসবে, আমি সেগুলোতে মানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করব, প্রথম হব, বা তোমার মানুষের কাছে স্মরণীয় হব। ওইটা আসলো আমার কি স্কুল লাইফে। কলেজ লাইফেও ঠিক তাই, যত রকম যা কিছু আছে আমি সব কিছু করলাম। ইউনিভার্সিটি লাইফে আসার পরে আমার চিন্তা আবার অন্যরকম, এবার কি করতে হবে, এবার একটু অন্য কিছু করতে হবে, এবার একটু টাকা পয়সা লাগবে, জীবনে অনেক কিছু প্রয়োজন, লাইফে পড়াশোনা ভালো মতো চালিয়ে নিতে হবে। তো এরকম অনেক প্রেষণা আছে, একই মানুষের ক্ষেত্রে স্থান কাল পাত্রভেদে চেঞ্জ হয়। আবার দেখো যেই ছেলেটা শিক্ষিত শ্রেণীর মানুষের সাথে বসবাস করেছে, ধরো বড় বড় মানে ধরো কীরকম বলবো, ধরো একটা ক্যান্টনমেন্টের ভেতরে সে বেড়ে উঠছে, অফিসারের একজন ছেলে, সে স্বাভাবিকভাবে একটু উন্নত পরিবেশ পাবে, তার প্রেষণাগুলো আলাদা রকমের হবে, সে আলাদা রকমের কিছু চাইবে, তার প্রেষণা আলাদা, তার সামাজিক প্রেষণাও আলাদা। এবার দেখো যে ছেলেটা বস্তিতে বেড়ে উঠেছে বা ঘনবসতিপূর্ণ বা দারিদ্রতার সাথে যে বেড়ে উঠেছে, তার সামাজিক প্রেষণা কিন্তু আলাদা হবে। এই জন্য বলতেছে স্থান কাল ও বয়স ভেদে এই প্রেষণাগুলো ভিন্ন রকমের হয়। স্থান কাল এবং বয়স ভেদে যে প্রেষণাগুলো আছে এই প্রেষণাগুলো ভিন্ন রকমের হয়ে থাকে। আসো এরপরে আবেগের ধারণা। হ্যাঁ, প্রাণীর আবেগ হচ্ছে একটা মনোদৈহিক অবস্থা, এবং আবেগের কারণে আমাদের হচ্ছে তোমার মনে করো ওই আবেগ, আর বিভিন্ন রকমের আবেগের মধ্যে ধরো রাগ, ভয় এগুলো অন্যতম। আর আবেগ হচ্ছে মূলত একটা মনোদৈহিক অবস্থা। মনোদৈহিক মানে কি, ফিজিওলজিক্যাল নাকি, মনোদৈহিক, মনোদৈহিক একটা অবস্থা, তার মানে মন এবং দেহ, মন এবং দেহ মানে আমার সোল অ্যান্ড বডি, সোল অ্যান্ড বডি, সোল অ্যান্ড বডির কম্বাইন্ড একটা কম্বিনেশন হচ্ছে গিয়ে আমার আবেগ, মানে ইমোশন যেটা আছে, এটা যেমন আমাদের মন দরকার তেমন আমাদের দেহ দরকার। তো একটা মনোদৈহিক অবস্থা হচ্ছে ইমোশন। আচ্ছা, এটা ল্যাটিন একটা ওয়ার্ড, ইমোভার, ইমোভার থেকে এসেছে। আর এই শব্দটার অর্থ কি, উত্তেজনাকর অবস্থা। শব্দটার অর্থ কি, উত্তেজনাকর অবস্থা, মানে একটা স্পাইক দিবে নাকি, ইমোশন একটা স্পাইক দেয়, উত্তেজনাকর একটা অবস্থা হচ্ছে আমার ইমোশন। আবেগের মধ্যে একটা উত্তেজনাকর অবস্থা আছে বলে কি ইমোশন বলে আখ্যায়িত করা হয়েছে। বিভিন্ন রকমের আবেগ আছে, যেমন কি আছে রাগ আছে, ভয় আছে, আনন্দ আছে, এগুলো হচ্ছে আবেগ। আবেগ আর হচ্ছে সে কারণে আবেগের শারীরিক এবং মানসিক পরিবর্তনগুলোকে আমরা আলাদা করে দেখা যায় না। অন্যদিকে অনুভূতি হচ্ছে আবেগেরই একটা পরবর্তী প্রতিক্রিয়া বিশেষ, তার মানে আবেগের ফলে যে প্রতিক্রিয়াটা হয় সেটাই হচ্ছে আমাদের অনুভূতি।
আবেগের ফলে যে প্রতিক্রিয়াটা হয় সেটাই হচ্ছে আমাদের অনুভূতি, সেটাই হচ্ছে আমাদের অনুভূতি। এবার আবেগ এবং অনুভূতির ভিতরে কিছু পার্থক্য দেখেই। আচ্ছা, দেখতে পাইতেছো এখানে বিখ্যাত একজন নাট্যকার, আমার খুবই পছন্দের মোশাররফ করিম, ওর তোমার হচ্ছে সিকান্দার বক্স নামে একটা তোমার নাটক আছে, ওই নাটকে ওই একটু বড় কেঁদে দেয়, হ্যাঁ, আর বলে আমার এত আবেগ কেড়ে, আমার এত আবেগ কেড়ে, ঠিক আছে। সো এটাই হচ্ছে সে আবেগ, এটা হচ্ছে আবেগের কান্না, বুঝছো, আমার এত আবেগ কেড়ে। আর আমরা বাঙালি জাতি হিসাবে আমরা প্রচণ্ড আবেগী, আমাদের কঠিন আবেগ, যা কিছু হবে ধুমায়া শেয়ার মারবো, পোস্ট করব, আবেগ, কঠিন আবেগ আমাদের, আমাদের আবেগের মানে বলা যাবে না, মানে বিশ্বের মানুষের যত না আবেগ, বিশ্বের প্রত্যেকটা দেশের মানুষের আবেগগুলোকে যদি যোগ করা হয় তাও বাঙালির আবেগের থেকে বেশি হইতে পারবে না। বাঙালির এত পরিমাণ আবেগ, বাঙালি কঠিন রকমের একটা আবেগী জাতি, বুঝছো। তোমার বিভিন্ন রকমের এরকম দেখবা যে কোনো একটা নিউজ দেখছে, ধুমায়া শেয়ার দিছে, তারপরে দেখতেছে মানুষটা ফ্রড। এই হচ্ছে বাঙালির আবেগ, বাঙালির মানুষের আবেগের কোনো শেষ নাই। তো যাই হোক, এটা কোনো বিষয় না, মোশাররফ করিমেরও অনেক আবেগ, আমার এত আবেগ কেড়ে, আমাদেরও অনেক আবেগ, আবেগ দরকার জীবনে, আবেগ ছাড়া তো বেঁচে থাকতে পারবো না। আমাদের আবেগ আছে জন্য আমরা স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য কাজ করে যাই, তাছাড়া কে করবে এত কষ্ট করে পড়াশোনা, কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন আছে? কোনো তো প্রয়োজন নাই, তাই না? কোনো তো প্রয়োজন নাই, কোনোই প্রয়োজন নাই। কিন্তু ওই যে আবেগ আছে, স্বপ্ন আছে, ভালো কিছু করব, আবার আমাকে দেখে আমার বাবা মা খুশি হবে, আমি তাদের মুখ উজ্জ্বল করব, ভালো কিছু করে দেখাবো, এই যে আবেগ বা এই যে স্বপ্নগুলো তুমি মনের ভিতরে বুনতেছো, এগুলোই তো তোমাকে বাঁচিয়ে রাখতেছে। আর আবেগ যদি নাই থাকতো তাহলে মানুষ আর পশুর ভেতরে কোনো তফাৎ ছিল? মানুষ আর অন্যান্য প্রাণীর ভেতরে ইমোশন আছে, তাছাড়া মানুষ তো তোমার জড়বস্তু, রোবট হয়ে যেত আবেগ ছাড়া। সো আবেগ দরকার আছে জীবনে, কিন্তু মনে রাখো আবেগের সাথে বিবেকেরও দরকার অপরিহার্য, ঠিক আছে। আবেগের সাথে একটু ঘিলুও দরকার, সব কিছু আবেগ দিয়ে না, কিছু কিছু জিনিস মস্তিষ্ক দিয়ে চিন্তা করতে হয়। আগে তোমার ব্রেনকে দেখতে হবে এটা লজিক্যাল না ইললজিক্যাল, এরপরে এই বিষয় নিয়ে তোমার ভাবা উচিত। আসো, অনেক জ্ঞানের বাণী দিলাম, এরপরে আসো আবেগে আসো। আচ্ছা, তাহলে কি আবেগ হচ্ছে একটা মনোদৈহিক অবস্থা যার শারীরিক প্রকাশ তীব্র থাকে, মানে যেখানে শারীরিক প্রকাশ তীব্র থাকে, মানে আবেগ হচ্ছে এমন একটা তোমার হচ্ছে মনোদৈহিক অবস্থা, মানে মানসিক এবং শারীরিক বোথ, এমন একটা অবস্থা যেখানে গিয়ে আমার শারীরিক যে প্রকাশ এটা তীব্রভাবে দেখা দেয়। আবেগের মানসিক অবস্থাটি শারীরিক অবস্থার সাথে সমন্বয় রেখে প্রকাশ পায়, তার মানে আবেগে আমার যে মানসিক অবস্থা সেটা শারীরিক অবস্থার সাথে সমন্বয় রেখে প্রকাশ পায়। জিনিসটা কেমন? আমার মন খুবই খারাপ, আমি গোমরা মুখে দাঁড়ায় আছি, তুমি দেখেই বুঝতে পারবো ও আচ্ছা তাহলে তার মন খারাপ। কীভাবে বুঝলাম? ভেতরে আগে মানসিকভাবে ফিল করছে আমার মন খারাপ, আমার শারীরিক অবয়বে ফুটে উঠছে আমার মন খারাপ, বা আমি অনেক বেশি খুশি, দেখবো ওর চেহারার দিকে তাকাইলে দেখবো একটা অন্যরকম স্মাইল পাইতেছো, তার মানে কি সে অনেক বেশি হ্যাপি বা অনেক বেশি খুশি হয়ে আছে, তাই না? এটা হচ্ছে কি তার আবেগ, বা এই আবেগটাই কি মানসিক অবস্থাটা শারীরিক অবস্থার মধ্যে দিয়ে প্রকাশ পায়। বা সে রাগ করে আছে, তুমি দেখলেই বুঝতে পারো, সে চোখগুলা কেমন হয়ে আছে, অনেক জোরে জোরে শ্বাস নিতেছে, রাগে আছে, হ্যাঁ। আবেগের মাধ্যমে সৃষ্ট শারীরিক এমনকি কোনো কোনো মানসিক প্রক্রিয়াগুলো পরিমাপ করা যায়, কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা মেজার করতে পারি। আবেগের ব্যাপারটা উত্তেজনাকর, তাই একে কম বেশি বাইরে থেকে দেখা যায়, মানে আবেগ একটা এমন অবস্থা, উত্তেজনাকর অবস্থা, তো বাইরে থেকে বোঝা যায়। ওই যে যেমনটা বললাম যে রাগ করি বা তোমার মনে করো যে হচ্ছে মন খারাপ করি, এটা তুমি বুঝতে পারবে, বাইরে থেকে বোঝা যায় মানুষকে দেখে। আচ্ছা, আর তারপরে কি আবেগ একটা জটিল মনোদৈহিক প্রক্রিয়া, অবশ্যই জটিল। আবেগ সহজাত প্রবৃত্তিগুলোর সাথে সরাসরি সংযুক্ত, মানে আমাদের যেসব মানে সহজাত যেসব আচরণ আছে, সহজাত যে সকল প্রবৃত্তি আছে মানুষের, সেগুলোর সাথে আবেগ সরাসরিভাবে আবেগ কিন্তু জড়িত। এই প্রক্রিয়াগুলোর সাথে আবেগ আমার সরাসরিভাবে জড়িত, সরাসরিভাবে আবেগ জড়িত, এটা আবেগের বিষয়। এরপরে অনুভূতি। অনুভূতি কি? অনুভূতি সম্পূর্ণভাবে মানসিক প্রক্রিয়া, কিন্তু এর মধ্যে হচ্ছে আবেগের প্রকাশের একটা শারীরবৃত্তীয় প্রস্তুতি থাকে, ঠিক আছে। তারপরে অনুভূতি বিষয়টা আবেগ সংশ্লিষ্ট বলে একে তোমার হচ্ছে হচ্ছে গভীর ব্যাপ্তি আছে, এই জিনিসটার অনেক বেশি ব্যাপ্তি আছে। কেন? কারণ হচ্ছে তোমার এই যে এই অনুভূতি যে বিষয়টা, এটা আবেগের সাথে রিলেটেড। এরপরে অনুভূতি ব্যাপারটা উত্তেজনাকর নয়, বরং তা শান্ত প্রকৃতির, মানে অনুভূতি ফিল এটা কিন্তু শান্ত প্রকৃতির, এটা অত বেশি হাইপার না, হ্যাঁ। এই বিষয়টা কিন্তু মানে আবেগের মতো এত বেশি হাইপার না, এটা একটা শান্ত প্রকৃতির বিষয়, সেটা বলতেছে শান্ত প্রকৃতির। আচ্ছা, অনেক সময় এটির প্রকাশ দেখা যায় না, কিন্তু অনুভূতি একটি সরলতর গভীর মানসিক প্রক্রিয়া, এটা দেখা যায় না কিন্তু এটা একটা সরল কিন্তু গভীর মানসিক একটা প্রক্রিয়া, মানে ডিপ একটা মেন্টাল স্টেটে নিয়ে যায়, তাই না? অনুভূতি সহজাত প্রবৃত্তির সাথে সরাসরি সম্পর্কিত নয়, বরং বলা যায় যে আবেগ অনুভূতি সহজাত প্রবৃত্তির মাঝখানে অবস্থান করে। তার মানে আবেগ অনুভূতি ও সহজাত প্রবৃত্তির মাঝখানে, মানে এই অনুভূতিটা আমাদের হচ্ছে যেটা আমাদের সহজাত প্রবৃত্তি, সেটা মাঝে মাঝে অবস্থান করে। কেউ কেউ বলেন যে আবেগের
যে গুণ আছে শারীরিক পরিবর্তন, আত্মনিষ্ঠ উপলব্ধি এবং বাহ্যিক প্রকাশ। আর কি বলেছে, অনুভূতির 3টা গুণ রয়েছে, যেমন ভালো লাগা, মন্দ লাগা, উত্তেজনা, প্রশান্তি এবং প্রতীক্ষা, অবসান। এগুলো হচ্ছে আমার আবেগ আর অনুভূতির মাঝে পার্থক্য। সময় আমাদের শেষ হয়ে আসতেছে, কিছুক্ষণের মধ্যে আমরা ক্লাস শেষ করে ফেলবো, কিছুক্ষণের মধ্যেই ক্লাস শেষ করে ফেলবো। তার আগে কিছু, আচ্ছা আরও কিছু আছে, ওকে নো প্রবলেম, থাকলে তো পড়তেই হবে। ওকে আসো দ্রুত শেষ করি। ওকে আসো, আবেগকালীন মানে যে হচ্ছে পরিবর্তনগুলো হয়ে থাকে সেটা কি, ফার্স্টে কি, এটা হচ্ছে তোমার আমাদের হাইপোথ্যালাসের সাথে যে আমাদের লিম্বিক যে সিস্টেমটা জড়িত, এটার ভেতরে কিছু চেঞ্জেস আসে, এর ভেতরে কিছু চেঞ্জেস আসে আবেগকালীন সময়ে। আবেগকালীন সময়ে এর ভেতরে কিছু চেঞ্জেস আসে, যেমন কি হইতে পারে, এখানে যেটা হয়ে থাকে, যে চেঞ্জেসগুলো হয়ে থাকে সেটা হচ্ছে ফার্স্টে যে এখানে হচ্ছে তোমার স্নায়ু সিগন্যাল দিয়ে, মানে এখানে যে আমাদের স্নায়ু সিস্টেম আছে সেটা আমাদেরকে সিগন্যাল দেয়। এরপরে কি করি, এরপরে হচ্ছে তোমার খুব দ্রুত কিছু পদক্ষেপ নেওয়া হয়। এটা হচ্ছে তোমার আমাদের যে মানে হচ্ছে তোমার হাইপোলিম্বিক যে সিস্টেমটা আছে, মানে আমাদের হাইপোথ্যালামাসের সাথে যে লিম্বিক প্রক্রিয়া একসাথে যে সমন্বয় সাধন করে কাজ করে, সেটারে বোঝাইতেছে এই যে হাইপোলিম্বিক সিস্টেমকে উদ্দীপ্ত করে এবং লিম্বিক সিস্টেম স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত করে। স্নায়ুতন্ত্রের এই উদ্দীপনা তখন স্বয়ংক্রিয় স্নায়ু ব্যবস্থাকে উদ্দীপ্ত করে, এর ফলে স্বয়ংক্রিয় অঙ্গগুলো সক্রিয় ঘটে এবং তা অধিকতর গতিতে কাজ করে। সিম্পলি যদি বুঝতে চাও, এটা কি করে, ফার্স্টে হচ্ছে আমাদের এটা যেটা করে সেটা হচ্ছে আমাদের স্নায়ুকে সিগন্যাল দেয়, স্নায়ুকে সিগন্যাল দেয় এবং দ্রুতভাবে এরা হচ্ছে তোমার পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে থাকে। এবং এবং হচ্ছে কিছু তোমার মনে করো এই জিনিসটা খুবই ক্ষণস্থায়ী হয়, মানে স্বল্প সময়ের ভেতরে হয়ে থাকে, সেটাই হচ্ছে আমার এই প্রক্রিয়া। এবং আরেকটা হচ্ছে হাইপোথ্যালামিক পিটুইটারি সিস্টেম, এখানে অন্তঃক্ষরা গ্রন্থির সাথে, মানে অন্তঃক্ষরা গ্রন্থি মানে তো বোঝো, যেগুলো হচ্ছে অনালী গ্রন্থি, অনালী গ্রন্থি যেগুলো আছে ডিরেক্টলি হরমোন নিঃসৃত হয়, সেটা হচ্ছে আমার অন্তঃক্ষরা গ্রন্থি। জি এটা ফ্রি ক্লাস। আচ্ছা, অন্তঃক্ষরা গ্রন্থিকে যে তোমার হরমোন নিঃসৃত করে, এবং এটা হচ্ছে তোমার যেটা হচ্ছে আমার যে হাইপোথ্যালামিক পিটুইটারি, এটা ছিল হচ্ছে একদম তৎক্ষণাৎ, মানে সাথে সাথে রেসপন্স করবে, সাথে সাথে রেসপন্স করবে এবং এটা ক্ষণস্থায়ী হবে। আর এই জিনিসটা এটা হচ্ছে তোমার আস্তে আস্তে রেসপন্স করবে, মানে এটা হচ্ছে এরকম ধরো যে ওপরে যে প্রক্রিয়াটা বর্ণনা করা আছে, এটা হচ্ছে এমন প্রক্রিয়া যেটা একদম তড়িৎ, সাথে সাথে কাজ করতে হবে, মানে ইনস্ট্যান্ট ইমার্জেন্সি সিচুয়েশনে যেটা হয় সেটার কথা বলতেছে। আর নিচে যেটা, সেটা কি, এটা তোমার একটু ধীর গতিতে হরমোনাল মাধ্যমে, ওইটা হয় তোমার স্নায়বিক উদ্দীপনার মাধ্যমে, আর এটা হচ্ছে হরমোনাল উদ্দীপনার মাধ্যমে হয়। আর এটা একটু স্লো কাজ করে, একটু দেরিতে, মানে ধরো জিনিসটা এরকম, ধরো তোমার ক্লাস থেকে তোমাকে অ্যাসাইনমেন্ট করতে দিচ্ছে, 7 দিন মতো টাইম দিছে, তো এটা হচ্ছে তোমার এই যে নিচে যেটা বলতেছি হাইপোথ্যালামিক পিটুইটারি সিস্টেম যেটা, সেটার ফলে হয়ে থাকে। হ্যাঁ, আর ওপরেরটাকে একদম তাৎক্ষণিক, মানে তড়িৎ গতিতে তোমাকে করতে হবে, সাথে সাথে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, সাথে সাথে যা করার করতে হবে। ওকে আসো, টাইম শেষ হয়ে গেছে, সময় প্রায় শেষ, আসো দ্রুত একটু আর একটু বলে এমসিকিউ সলভিংয়ে চলে যায়। তো আবেগকালীন কিছু দৈহিক বা শারীরিক পরিবর্তন হয়, দেখো এই যে লোমের প্রতিক্রিয়া, চর্মের প্রতিক্রিয়া, মাংসপেশির কঠিনতা, চোখের তারার পরিবর্তন, কণ্ঠস্বরের পরিবর্তন, দেহের অসারতা, তারপরে তোমার ঘাম নিঃসরণ, মুখমণ্ডলের অভিব্যক্তি, অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহারের পরিবর্তন, এটা আবেগের হয়। আর অভ্যন্তরীণ পরিবর্তনে যে তোমার হৃৎপিণ্ডের ক্রিয়া, রক্তচাপ, মানসিক প্রক্রিয়া, শ্বাস প্রশ্বাস, ইটিসি। আচ্ছা, তো আজকে আরও কিছু বিষয় আছে, তো অনিবার্য কারণবশত যেহেতু সময় শেষ, আমরা আর না আগাই, আজকের ক্লাস এখানেই শেষ করতে হচ্ছে, সময় যেহেতু নাই, ওই জন্য লাস্ট টপিকটাও খুবই টেনে আনতে হয়েছে। আচ্ছা সমস্যা নেই, তো এই ছিল আজকের আলোচনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার সাথে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো এবং পড়াশোনার সাথে থাকো, ঠিক আছে? সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আজকে আর নাই, নো মোর টুডে, কনভে মাই সালাম টু ইয়োর প্যারেন্টস। ঠিক আছে, ভালো থাকো সবাই, হ্যাঁ, আল্লাহ হাফেজ।